নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে বাড়ছে কাদা ছোড়াছড়ি। যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে সুযোগ নেবে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা। তাই যে কোনো সংঘাত ঠেকাতে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন। এদিকে নির্বাচন যতই এগিয়ে আসছে, দলগুলোর মধ্যে কাদা ছোড়াছড়ি বাড়ছে। একদল অন্য দলের বিরুদ্ধে অপপ্রচার, বিদ্বেষমূলক বক্তব্য ছড়াচ্ছে। অনেক সময় তা রূপ নিচ্ছে সহিংসতায়। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য অনুযায়ী গত নভেম্বরে সারা দেশে 96টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মৃত্যু হয়েছে 12 জনের। এ অবস্থায় রাজনীতি বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনকে কেন্দ্র করে এই সহিংসতা বাড়তে পারে। সেই জন্য রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণ করতে হবে। গণঅভ্যুত্থান পরবর্তী দেশে সুস্থ রাজনীতির ধারা দেখতে চায় সাধারণ মানুষ। রাজনৈতিক দলগুলোকে বিদ্বেষ না ছড়িয়ে নিজের রাজনীতি করার আহ্বান তাদের। এই যে মৌখিকভাবে যে একে অপরকে ছোট করছে এবং অসম্মানিত করছে, এটা কিন্তু পরবর্তীতে মানে শারীরিক সহিংসতায় রূপান্তরিত হতে পারে। তখন কিন্তু সবার জন্য ক্ষতি হয়ে দাঁড়াবে। এইটা এখনো রাজনৈতিক দলগুলো বুঝতে পারছে না। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা হলে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা সুযোগ নেবে, লাভবান হবে পতিত ফ্যাসিবাদী শক্তির। তাই রাজনৈতিক দলগুলোর মধ্যে নিয়মিতভাবে সংলাপ জরুরি বলছেন বিশেষজ্ঞরা। আগামী 26 ফেব্রুয়ারিতে আমরা যে প্রত্যাশিত নির্বাচন দেখছি, সেই নির্বাচনকে সামনে রেখে এটা আরও বেশি মানে প্রকট হয়ে উঠতে আমরা দেখতে পাচ্ছি। এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলের বিরুদ্ধে যেভাবে বিষেধগার করছে এবং সত্য অসত্য মিলিয়ে জনগণকে বিভ্রান্ত করার যে চেষ্টা করছে, সেটা খুবই দুঃখজনক। রাজনৈতিক মতবিরোধ থাকবে দলগুলোর মধ্যে, সেই সঙ্গে দেশের কল্যাণে নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধ ভূমিকার প্রয়োজন, এমনটাই বলছেন বিশ্লেষকরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধর্মের নামে রাজনীতিতে বিভক্তি চায় না বিএনপি। সুষ্ঠু পরিকল্পনা নিয়ে এগোতে চায় দল, জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর খামারবাড়িতে দেশ গড়ার পরিকল্পনা সভায় এসব জানান তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, ৭১-এর চেতনা নিয়ে যারা রাজনৈতিক ব্যবসা করতে চেয়েছে তারা চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। ৭১-কে দলীয়করণ করা ঠিক হয়নি। এ সময় আওয়ামী লীগের হত্যাযজ্ঞ, দুর্নীতির ইতিহাস জাতিকে না ভোলার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। পরে জামাতকে ইঙ্গিত করে বলেন, ধর্ম বিক্রি করে জনগণের কাছে ভোট চাওয়া যাবে না। একটি দল আওয়ামী লীগের ভোটের আশায় তাদের নিয়ে কোনো কথা বলছে না। এই আওয়ামী লীগ একদলীয় রাষ্ট্র ব্যবস্থা এবং একদলীয় স্বৈরতান্ত্রিকতা সৃষ্টি করেছিল বাংলাদেশে। আর যাদের ইতিহাস হচ্ছে সবসময় বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে, যাদের ইতিহাস হচ্ছে 1947 থেকে 1971 পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে, তাদের কথাও আমাদেরকে বলতে হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শরীরে গুরুতর ইনফেকশনের কারণে তাকে উন্নত অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে এ বার্তা দিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। বার্তায় বলা হয়, কয়েকদিন ধরে নানা পরীক্ষা নিরীক্ষায় তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া সহ কিছু জটিলতা পাওয়া যায়। অবস্থার উন্নতি না হওয়ায় তার ফুসফুস ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে বিশ্রাম দেওয়ার জন্য ইলেকটিভ ভেন্টিলেটর সাপোর্ট নেওয়া হয়। এছাড়া তার কিডনির কার্যক্ষমতা বন্ধ হয়ে যাওয়ায় শুরু হয় ডায়ালিসিস। এতে আরও জানানো হয়, দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড নিবিড়ভাবে খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে। বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা নিয়ে কোনো অনুমান বা ভুল তথ্য প্রচার না করতে সবাইকে অনুরোধ জানানো হয় ওই বার্তায়। বেগম জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর জানবো। এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শিকদার মেহেদি হাসান। মেহেদি, গতকালকে তো আমরা আনুষ্ঠানিক একটি বার্তা দেখলাম এভার কেয়ার হাসপাতালের পক্ষ থেকে।
আসলে তার শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি নেই। আজকে এখন পর্যন্ত কি অবস্থা, কি কি তথ্য পেয়েছেন, নতুন কোনো তথ্য আছে কিনা তার শারীরিক আপডেট নিয়ে? জি, আমরা কিন্তু সেই এভার কেয়ারের সামনে অনেক সময় ধরেই অবস্থান করছি, কিন্তু গতকালকে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সম্পর্কে তার যে এমডিটি বা যে পূর্ণাঙ্গ গঠিত যে মেডিকেল টিম, সেই টিমের পক্ষ থেকে যে বিবৃতি বা কিংবা যে তথ্য দেওয়া হয়েছে, তারপরে কিন্তু এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আর কোনো তথ্য তার স্বাস্থ্যের বিষয়ে আসলে দেয়া হয়নি। এবং আপনি জানেন যে গতকালকে কিন্তু সেই বিবৃতিতে বলা হয়েছিল যে তিনি যে অবস্থাটিতে রয়েছেন, আসলে এই অবস্থাটা একটু ক্রিটিক্যাল বা একটু সংকটাপন্নই আসলে আমরা বলতে পারি একরকম, কিন্তু কারণ বিএনপির পক্ষ বা মিডিয়া সেলের পক্ষ থেকেও কিন্তু এমনটাই বলা হয়েছে যে তাকে হাই ফ্লো নেজাল যে সিস্টেমটা, সেই বাইপাস সিস্টেমের মাধ্যমে কিন্তু তাকে আসলে রাখা হয়েছে, বা সেই মেশিনের মাধ্যমে তাকে আসলে এখন অক্সিজেন সরবরাহ করা হচ্ছে, কারণ তার শরীরে অক্সিজেনের পরিমাণটা কমে গিয়ে কিন্তু কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা আসলে একটু বেড়ে গিয়েছে। আপনি যদি একটু বলি যে আসলে এই সময়ে সাধারণত দেখা যায় যে অক্সিজেনের ফ্লোটা কম থাকার কারণে এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা একটু বেড়ে যাওয়ার কারণে কিন্তু এই সময় সাধারণত মানুষের যে নার্ভাস সিস্টেম, সেই নার্ভাস সিস্টেমটা একটু দুর্বল থাকে এবং মানুষ সাধারণত ড্রাউজি যে ভাবটা, সেই ভাবটা আসলে বেশি পরিলক্ষিত হয়। এবং এছাড়াও যে তার অ্যান্টিফাঙ্গাল যে ইনফেকশনগুলো কিন্তু খুব দ্রুত আসলে বিস্তার করে, যে কারণে তাকে যে অ্যান্টিবায়োটিকগুলো প্রোভাইড করা হচ্ছে, এবং আপনিও বলছিলেন যে আসলে তাকে যেহেতু সিসিওতে ছিল, সেখান থেকে কিন্তু আইসিইউতে হস্তান্তর করে তাকে যে ভেন্টিলেশনে রাখা হয়েছে, এবং এটি সর্বোচ্চ একটি জায়গা আসলে। এবং তার যে গঠিত বোর্ড, এই বোর্ডে কিন্তু এটি এমন একটি বোর্ড, যে বোর্ডে বিশেষ করে মেডিসিন বিশেষজ্ঞ, কার্ডিওলজিস্ট, নেফ্রোলজিস্ট, নিউরোলজিস্ট সহ সকল বিভাগের চিকিৎসকদের দ্বারা কিন্তু আসলে এই বোর্ড গঠিত হয়, যাতে যে কোনো ধরনের সাইড এফেক্ট কিংবা অ্যানাদার কোনো ইম্প্যাক্ট তার এই চিকিৎসার উপরে না পড়ে, সেই বিষয়টি কিন্তু মাথায় রেখেই তারপরে বিভিন্নভাবে আসলে তাদের এই চিকিৎসার জায়গাটি নিশ্চিত করা হয়। কিন্তু মেডিকেল বোর্ড, সমন্বিত মেডিকেল বোর্ড কাজ করছে তার চিকিৎসায়। আমরা জানি যে ডাক্তার জুবাইদুর রহমান দেশে আসার পর থেকে প্রতিদিনই দুবার যাচ্ছেন হাসপাতালে। আজকে এখন পর্যন্ত তিনি হাসপাতালে এসেছেন কিনা, কারণ ডাক্তার জুবাইদুর রহমানই মেডিকেল বোর্ডের যে সমন্বয় সভা সেটি তত্ত্বাবধান করছেন। আজকে এখন পর্যন্ত কোনো তথ্য পেয়েছেন কিনা এই বিষয়ে? না, এখন পর্যন্ত কিন্তু ডাক্তার জুবাইদুর রহমান এখানে আসেননি। তবে আমরা যতটুকু জানি যে তিনি দুপুরের পর আসার কথা, কিন্তু এখন পর্যন্ত তিনি এসে পৌঁছাননি। হয়তোবা নামাজের যে আজকে শুক্রবার নামাজের একটি বিষয় রয়েছে, তারপরে হয়তোবা তিনি এখানে আসবেন, বা আমরা যতটুকু জানতে পেরেছি তিনি দুপুরের পরে আসবেন, কিন্তু ঠিক কখন আসবেন বা এসে পৌঁছাবেন এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য আমরা পাইনি। তবে তার আসার বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু আসলে আপনি জানেন যে এভার কেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তা ব্যবস্থার কিছুটা পরিবর্তন কিন্তু করা হয়েছে, যেখানে পুলিশ সহ এখানে কিন্তু বিজিবিও মোতায়েন করা হয়েছে, সেই জায়গাটিও কিন্তু রয়েছে, এবং এখানে অন্যান্য নেতাকর্মীদের ভিড় যাতে না হয় সেই জায়গাটিও সুনিশ্চিত করা হয়েছে। এবং এখানে আসলে আমরা গণমাধ্যম কর্মী ছাড়া অন্য কোনো যারা আছেন তাদেরকে আসলে সাধারণ মানুষকে এখানে অবস্থান করতে দেয়া হচ্ছে না একরকম। তো আমরা এখান থেকে খোঁজ খবর নিচ্ছি, যদি জুবাইদুর রহমান এখানে আসেন সেই বিষয়ে আসলে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। মেহেদী, আপনার মাধ্যমে আমরা পরবর্তীতে হয়তো আরও বিস্তারিত জানতে পারবো। 23 নভেম্বর থেকে এখন পর্যন্ত এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার শরীরের সবশেষ অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী মেহেদী হাসান। এখনও অস্থির পেঁয়াজের বাজার। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকা কেজি। আমদানি করা পেঁয়াজের দাম বেশি হওয়ায় চাহিদা কম বলছেন ব্যবসায়ীরা। এদিকে 10 থেকে 15 টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। তবে গত সপ্তাহের তুলনায় কমেছে সবজির দাম। এ সপ্তাহেও বাজারের আলোচনার শীর্ষে পেঁয়াজ। নতুন করে আবারও কেজিতে বেড়েছে 20 টাকা, বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকা। নতুন পেঁয়াজ কিনতে গুনতে হচ্ছে 120 টাকা। ব্যবসায়ীরা বলছেন আমদানি করা ভারতীয় পেঁয়াজের দাম পাইকারি বাজারে 120 টাকার বেশি। বাড়তি দামের কারণে কমেনি পেঁয়াজের দাম। কালকে খাতুনগঞ্জে শুনলাম 42 টাকা বিলে কিনা পড়ছে, তো 115 টাকা বেচে কেমনে, রেট দিয়ে 115। তাহলে হ্যাঁ যদি ডবল মানে 1 কেজিতে 50 টাকা 60 টাকা লাভ করে 70 টাকা, তাহলে আমরা তো 5 টাকা লাভ করার দরকার। পেঁয়াজ বাজার 145 টাকা বিক্রি করতেছি আমরা, 140 টাকা আমরা কিনে আনছি পাইকারি বাজার থেকে।
এদিকে বাজারে সয়াবিন তেল কিনতে ক্রেতাদের কেজিতে 7 টাকা বাড়তি গুনতে হচ্ছে। 5 লিটার সয়াবিন তেলের বোতল বিক্রি হচ্ছে 950 থেকে 955 টাকা। আগে ছিল 920 টাকা, এখন হলো 965 টাকা। সরকার এটা ধার্য করে দিছে এই রেটে। আগে তো কোম্পানিরা বাড়াইছে, ওটা তো গ্রহণযোগ্য হয় না, ওটা বাদ। এর আগে তো ছিল 920 টাকা করিয়া, এখন 920 টাকা থেকে এখন 950 টাকা করছে। কেজিতে 10 থেকে 15 টাকা দাম কমলেও স্বস্তি ফেরেনি সবজির বাজারে। এখনো বেশিরভাগ সবজির দাম 60 থেকে 80 টাকার বেশি। সিম আছে হলো একটা 80 টাকা, আর একটা বিচলা আছে হলো আপনার 60 টাকা, মটরশুঁটি আছে আপনার নতুন, এটা হলো 260 টাকা। আর ওই যে ভেন্ডি পটল আনছি জন, এগুলোর দাম একটু বেশি, 100 টাকা কেজি। হিমশিম মানে যে বাজার তো করতেই পারি না, সমস্যা হয়। এক মাসে যা পাই 15 দিন চলে না। শীতকালীন শাকসবজি আছে, সেটার দামও নতুন হিসেবে দাম বেশি। তা আমরা চাকরিজীবীরা আমাদের জন্য সমস্যায় আসলে। গত সপ্তাহের তুলনায় বাজারে সব ধরনের মুরগি কেজিতে 10 থেকে 20 টাকা বেড়েছে। 150 টাকার ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 টাকায়। বেড়েছে মাছের দাম, তবে আগের দামে বিক্রি হচ্ছে ডিম, চাল এবং গরুর মাংস। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শীতকালীন সবজির দাম কমলেও বেড়েছে পেঁয়াজের দাম। চট্টগ্রামে গেল সপ্তাহের তুলনায় কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত কমেছে সবজির দাম। পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম কম বলছেন বিক্রেতারা। তবে বেড়েছে সব ধরনের মুরগির দাম। দেশি মুরগি প্রতি কেজি 600 টাকায় বিক্রি হচ্ছে, সোনালী 280 টাকায়, আর ব্রয়লার পাওয়া যাচ্ছে 175 টাকায়। খুলনায় সবজির দামে স্বস্তি মিললেও পেঁয়াজের দাম বাড়ায় ক্ষোভ জানিয়েছেন ক্রেতারা। প্রতি কেজি বিক্রি হচ্ছে 130 টাকা থেকে 150 টাকা করে। বরিশালে শীতকালীন সবজির দাম কমলেও নতুন করে বেড়েছে পেঁয়াজের দাম। কেজিতে 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকায়। পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়াকে সিন্ডিকেটের কারসাজি বলে দাবি করছেন ক্রেতারা। এদিকে সিলেটের বাজারে কেজিতে 15 টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। কাঁচামালের দাম একটু কম আছে, কিন্তু পেঁয়াজের দামটা একটু বেশি। পেঁয়াজ, পুরান পেঁয়াজ 140 টাকা, নতুন পেঁয়াজ 100 টাকা। গত সপ্তাহে পেঁয়াজ বিক্রি হয়েছে 120 টাকা 25 টাকা, ওইটা এই সপ্তাহে বাড়ছে, প্রায় কেজিতে আপনার অনেক টাকা বাড়ছে। বনের প্রাণী রক্ষায় বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা অধ্যাদেশ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এর আওতায় রয়েছে প্রায় 1100 প্রজাতির স্তন্যপায়ী পাখি, সরীসৃপ, উভচর প্রাণী। আবাসস্থল টিকিয়ে রাখতে 100 প্রজাতির গাছকেও সুরক্ষা দেওয়া হয়েছে। পাঠ্য বইয়ে পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষার বার্তা যুক্ত করার তাগিদ গবেষকদের। মানুষের পাশাপাশি এদেশের জলে জঙ্গলে বাস করে প্রায় 1600 প্রজাতির বিচিত্র সব প্রাণী। তবে আবাস ও খাবারের তীব্র সংকটে তারা রয়েছে পাচার, হত্যার ঝুঁকিতেও। বন্যপ্রাণী রক্ষায় 2012 সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন হয়, তবে সেখানে মানুষের করা অপরাধের শাস্তি ছিল সামান্য। তাই সেই আইনে কিছু পরিবর্তন এনে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা অধ্যাদেশ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সংরক্ষিত প্রাণীর তালিকায় স্থান পেয়েছে 133 প্রজাতির স্তন্যপায়ী, 741 প্রজাতির পাখি, 160 প্রজাতির সরীসৃপ ও 60 প্রজাতির উভয়চর। যেখানে আগে শুধু হাতি আর বাঘ মারলেই সেটা নন বেলেবল ছিল, জামিন অযোগ্য ছিল, সেটাকে এখন প্রায় 250 প্রজাতির জন্য জামিন অযোগ্য করাটা এটা একেবারেই যুগান্তকারী পদক্ষেপ। উদ্ভিদ, পতঙ্গ, বন্যপ্রাণী ও সাগরের জলজ প্রাণ মিলিয়ে প্রায় 1500-রও বেশি প্রজাতি সুরক্ষার আওতায় এসেছে। গঠন হচ্ছে বন্যপ্রাণী উইং ও ট্রাস্ট ফান্ড নামে দুইটি নতুন ইউনিট। বন্যপ্রাণী ট্রাস্ট ফান্ড, এটা আমাদের আইনে অনুমোদন হয়েছে। এখন বিধিমালা করে টাকাটা আনতে হবে। আমি হয়তো বিধিমালা পর্যন্ত চূড়ান্ত করে দিয়ে যেতে পারবো, বাকিটা টাকা যেন আসে। সরকার নিশ্চয়ই কমিটমেন্ট আছে বলে এই কথা বলেছে। আশা করি আগামী সরকারও এই ধারাবাহিকতাটা রাখবে। তবে গবেষকেরা বলছেন, বন্যপ্রাণী নিয়ে সচেতনতা বাড়াতে পাঠ্য বইয়ে নতুন অধ্যায় যুক্ত করা জরুরি। স্কুল, কলেজে বা মাদ্রাসায় ঢুকে সেখান থেকে এই জ্ঞানটা তার মগজে ঢুকিয়ে দিতে হবে, যেটাকে আমরা সোজা কথায় বলি মগজ ধোলাই। এটা সিলেবাসে নিয়ে আসতে হবেই। বিজ্ঞান বিষয়ে পড়ুক বা না পারুক, এই জ্ঞান অর্জনের জন্য তাকে বিজ্ঞানী হওয়ার দরকার। নতুন অধ্যাদেশে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটে আইনশৃঙ্খলা বাহিনী, বিমান, স্থলবন্দরের শুল্ক কর্মকর্তাদের যুক্ত করার সুপারিশ করা হয়েছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
উপদেষ্টা পরিষদ থেকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগের পর তাদের দায়িত্বে থাকা দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এ বিষয়ক নির্দেশনা দেওয়ার পর গ্যাজেট প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপন অনুসারে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন আদিলুর রহমান খান। বর্তমানে তিনি শিল্পসহ 2টি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। এছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আগের 2টি সহ বর্তমানে তিনি 3টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। এছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান। বর্তমানে তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। নির্বাচনে কোনো ধরনের চ্যালেঞ্জ নেই। যারা আইন শৃঙ্খলা অবনতির চেষ্টা করবে তাদের কঠোর হাতে দমন করা হবে। পৃথিবীর কোনো শক্তি নেই নির্বাচনকে বানচাল করার। দুপুরে শরীয়তপুরের নড়িয়ায় সুরেশ্বর দরবার শরীফ জিয়ারত শেষে এসব কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম। বলেন, বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে আছে। তারেক রহমান নির্বাচনে অংশ নেয়ার প্রসঙ্গে বলেন, এটি নির্বাচন কমিশনের বিষয়, তাদের অনেক নিয়ম আছে বলে জানান তিনি। যারা এটা করবেন, যারা আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করবেন, কঠোর হাতে দমন করা হবে। এবং যারা আমরা বারবার বলছি, অনেকে অন্যায় ইলিগাল দাবি নিয়ে মাঠে রাস্তায় নামতে চাচ্ছেন, তাদের বিষয়েও এই গভর্নমেন্ট যথেষ্ট কঠোর হবে। পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ডিসরাপ্ট করার মতো। ফরিদপুরে আগামজাত মুড়ি কাটা পেঁয়াজ ওঠাতে শুরু করেছে চাষিরা। তবে বাড়তি লাভের আশায় অনেকে অপরিপক্ক পেঁয়াজও তুলে ফেলছেন। তারা বলছেন, আমদানির খবরে দাম কমে যাওয়ার শঙ্কায় আগেভাগে পেঁয়াজ তুলছেন। কৃষি বিভাগ বলছে, স্বল্প পরিসরে পেঁয়াজ আমদানিতে ক্ষতিগ্রস্ত হবে না চাষিরা। পেঁয়াজের বিস্তীর্ণ মাঠ, এখান থেকে মুড়ি কাটা আগাম পেঁয়াজ তুলছেন কৃষক কৃষানীরা। ফরিদপুর সদর উপজেলার গোলডাঙ্গি এলাকার পেঁয়াজ চাষিরা বলছেন, এখন পেঁয়াজের ভালো দাম পাচ্ছেন তারা। এখন দাম যা আছে এইভাবে থাকলেও আমাদের কোনোরকম কৃষকের যান পাচ্ছে, কিন্তু কি এর দাম যদি কমে যায় তাহলে আমাদের লস হবে। পিজের দাম আছে হলো 5,000, এনে সেই পিজে চলে আসে হলো 2400-2500। এখন বাজার অনুযায়ী বেচা লাগবো। মুড়ি কাটা পেঁয়াজ পরিপক্ক হতে 80 থেকে 90 দিন সময় লাগে। সেখানে ফরিদপুরের অনেক কৃষক 70 দিনের পেঁয়াজ উঠিয়ে ফেলছেন। তারা বলছেন, আমদানির অনুমতির খবরে দাম কমে যাওয়ার শঙ্কায় তারা চিন্তিত। এই 4 দিন আগে দাম ছিল 3500 এক মন পেঁয়াজের দাম, আর এখন 4 দিন পরে এক মন পেঁয়াজের দাম হয়ে গেল 2400-2500। এই সবাই দামটা ধরার জন্য আর কি এই তাড়াতাড়ি একটু তুলতেছে। আমরা যদি এখন সরকার এলসি দেয় তাহলে আমাকে সমস্যা। আমদানির অনুমোদনে চাষিদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ কৃষি বিভাগের, কারণ বাজার নিয়ন্ত্রণে স্বল্প পরিসরে আমদানির অনুমোদন বহাল আছে। সরকার এই পেঁয়াজের বাজারটা স্থিতিশীল করার জন্য স্বল্প মাত্রায় কিছু আইপি প্রদান করেছে। তার মানে এই নয় যে এটা পেঁয়াজের বাজার একেবারে ড্রাস্টিক্যালি কমে যাবে। এবং আমার মনে হয় যে যদি স্বল্প মাত্রায় আমদানি করা যায়, বলছি আগামী 10 থেকে 15 দিনের মধ্যে মুড়ি কাটা পেঁয়াজটি যখন পুরো ধরনের হারভেস্ট করা শুরু হয়ে যাবে। কৃষি বিভাগের তথ্যমতে জেলায় এবছর 5250 হেক্টর জমিতে মুড়ি কাটা পেঁয়াজ আবাদ হয়েছে, যা থেকে 81,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের আশা কৃষি বিভাগের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খুলনায় অবহেলায় পড়ে আছে বর্জ্য থেকে তরল জ্বালানি ও সার উৎপাদনের প্ল্যান্টটি। 2.5 বছর আগে 2 একর জমির উপর প্ল্যান্টটি নির্মিত হলেও কারিগরি ত্রুটির কারণে এখনও পরিবেশ অধিদপ্তর থেকে বুঝে নেয়নি সিটি কর্পোরেশন। সমন্বয় ও দায়িত্বহীনতার কারণে জলবায়ু তহবিলের প্রায় 4.5 কোটি টাকা নষ্টের পথে বলছেন বিশিষ্টজনেরা। খুলনার মাথাভাঙ্গা এলাকায় ঝোপঝাড়ে ঢেকে থাকা এই জায়গাটি আসলে একটি কম্পোস্ট প্ল্যান্ট এবং প্লাস্টিক বর্জ্য থেকে তরল জ্বালানি তৈরির প্ল্যান্ট। জলবায়ু কল্যাণ ট্রাস্টের অর্থায়নে 4,40 লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি করা হয়েছিল। উদ্দেশ্য ছিল শহরের বর্জ্য থেকে যে জ্বালানি তেল তৈরি হবে সেই তেলে চলবে পরিবহন। 2022 সালে প্রকল্পের কাজ শুরু হয়। একতলা প্রশাসনিক ভবন, কম্পোস্ট প্ল্যান্ট, প্লাস্টিক বর্জ্য থেকে জ্বালানি তৈরির প্ল্যান্ট, বাউন্ডারি সহ আরও কয়েকটি অবকাঠামো নির্মাণ করা হয়। এক্সকেভেটর সহ বিভিন্ন যন্ত্রপাতিও কেনা হয়। 2024 সালে কারিগরি কমিটির প্রতিবেদনে নানা ত্রুটি ধরা পড়লে সিটি কর্পোরেশন প্ল্যান্টটি গ্রহণ করেনি। গত 1.5 বছর যাবৎ সিটি কর্পোরেশন একাধিকবার তাগিদ প্রদান করা হলেও
এইটা সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করছে না। সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করলে সিটি কর্পোরেশন এইটা পরিচালনার কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবে। পরিবেশ অধিদপ্তর বলছে প্রযুক্তিগত সমস্যার পাশাপাশি সিটি কর্পোরেশনের দক্ষ জনবল না থাকায় প্রকল্পটি হস্তান্তর করা হয়নি। এখানে যেহেতু এটা একটা হাই টেকনোলজি বেস একটা প্রকল্প ছিল, সিস্টেমটা অপারেট করার জন্য স্কিল যে ম্যান পাওয়ার প্রয়োজন ছিল, ওই রকম হচ্ছে ম্যান পাওয়ারও এখানে শর্টেজ রয়েছে, কিন্তু আমরা এটা হচ্ছে প্রচেষ্টা করে যাচ্ছি। এদিকে 2.5 বছর ধরে রোদ বৃষ্টিতে ধুঁকছে স্থাপনাটি, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি, গুনতে হচ্ছে লোকসানও। কেসিসি এবং পরিবেশ অধিদপ্তর তাদেরকে সমন্বয়টা ওইভাবে হয়নি বলে আজকের প্রজেক্টটা চালু হচ্ছে না, এবং এটা আমরা মনে করি দায়বদ্ধহীনতার কারণেই হচ্ছে। এদেরকে দায়বদ্ধতা না করলে এই ধরনের অপচয় হতে থাকবে। প্রকল্প থেকে পরীক্ষামূলকভাবে জৈব সার উৎপাদন হলেও এ পর্যন্ত তেল উৎপাদন হয়নি। প্ল্যান্টটি চালু হলে প্রতিদিন 500 লিটার জ্বালানি তেল ও 20 টন জৈব সার উৎপাদন সম্ভব। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শুক্রবার সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 9.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এর আগে সপ্তাহ জুড়ে 10-এর ঘরে ছিল সর্বনিম্ন তাপমাত্রা। সকালে সূর্য উঠলেও হিমালয় থেকে আসা বাতাসের কারণে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে স্থানীয়দের। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত ঘন কুয়াশা নেই। শৈত্যপ্রবাহের কারণে প্রতিদিন বিকেলের পর থেকে উত্তরের হিমেল বাতাস আর হালকা কুয়াশার কারণে কনকনে শীত অনুভূত হয়। ওই ঠান্ডা বেশি, কুয়াশা কম, এখন শীতকাল বেশি, এই জন্য আমরা আগুন তাপতে আসি। আজকে বাতাসটা বেশি, ঠান্ডা হাত পাওয়া হয়ে যেতেছে, অবশ্যই যেতেছে। জমে উঠেছে দেশের সবচেয়ে বড় ফুলের বাজার যশোরের গদখালি। ডিসেম্বর থেকে মার্চ এই 4 মাসে 5টি বিশেষ দিবস ঘিরে অন্তত 122 কোটি টাকার ফুল বিক্রির আশা করছেন চাষি ও ব্যবসায়ীরা। আর সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন গদখালির ফুল চাষিরা। ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালিতে নতুন মৌসুম ঘিরে স্বপ্ন বুনছেন চাষিরা। এর মধ্যেই শুরু হয়েছে বেচাকেনা। স্থানীয় বাজারে উঠতে শুরু করেছে রং বেরঙের গোলাপ, জারবেরা, গ্লাডিওলাস, জিপসি ও গাঁদা ফুল। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকা থেকে যাচ্ছেন ক্রেতারা। আপাতত রজনী ভুট্টা ওই 7-8 টাকা করে পিস, আর গাঁদা ফুল ওই 100 টাকা হাজার, 150 টাকা হাজার, আবার কমও বিক্রি হচ্ছে। আর গোলাপ 4 থেকে 5 টাকা বিক্রি হচ্ছে। বাজারে এখনো ভালো আছে, দিন যত যাবে তত ফুল বাজার ভালো যাবে। অতিবৃষ্টির কারণে 2 দফায় ক্ষতির মুখে পড়তে হয়েছে চাষিদের। এরপরও সামনে বিজয় দিবস ও নিউ ইয়ার সহ বিভিন্ন দিবস ঘিরে শত কোটি টাকার ফুল বিক্রির আশা করছেন চাষি ও ব্যবসায়ীরা। সামনে বেশ কয়েকটা অনুষ্ঠান আছে, বর্তমানে এখন ফুলি বাজার ভালো আছে আল্লাহর রহমতে। শুধু ফুল না, যে ধান বলেন, যে যত যাই ফসল ছিল, চারি সাইডের সবকিছু ফসল নষ্ট হয়ে গেছে। এই ফসল নষ্ট হওয়ার কারণে আবার দ্বিতীয়বার করে রোপণ করা লাগছে একই ফসল। ফুল বেচাকেনা নির্বিঘ্ন করতে এবারও সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। আমাদের তো প্রতি বছর টার্গেট থাকে যে আমরা 5 কোটি টাকা বেচবো, 10 কোটি টাকা বেচবো, কিন্তু আসলে সেটা কিন্তু হয় না, একটু কম হয়। কিন্তু তারের ধারাবাহিকতায় এইবারও কিন্তু আমরা মোটামুটি ফুল নিয়ে মোটামুটি একটা পসরা সাজায় বসে আছি। ফুলের ন্যায্য মূল্য নিশ্চিতে উন্নত প্রযুক্তি সহ চাষিদের নানাভাবে সহযোগিতার কথা জানিয়েছে কৃষি বিভাগ। এই দিবস উপলক্ষে আমাদের কৃষক ভাইদের পরামর্শ দিই যাতে দিবসটা উপলক্ষে তারা এমনভাবে চাষাবাদ করে এবং এমন প্রযুক্তিতে করে যাতে ওই সময় ফুলটা সরবরাহ করতে পারে এবং মূল্যটা বেশি পায়। তবে কৃষক ভাইদের মূল্য যাতে ন্যায্য মূল্যটা পায় এবং যাতে লাভজনক হয়, এ বিষয়ে আমরা সবসময় সতর্ক আছি। গত বছর জেলায় 637 হেক্টর জমিতে ফুলের আবাদ হয়, এবার বেড়ে দাঁড়িয়েছে 638 হেক্টর। আর ফুল চাষ ও ব্যবসার সাথে সরাসরি জড়িত 20,000-এর বেশি মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রেমিটেন্সের উচ্চ প্রবাহ এবং নতুন করে কেন্দ্রীয় ব্যাংকের ডলার কেনায় বৈদেশিক মুদ্রা রিজার্ভ বেড়ে 32.12 বিলিয়ন ডলারে পৌঁছেছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এর আগে গত 6 নভেম্বর রিজার্ভ 32 বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছিল। এর 3 দিন পর 9 নভেম্বর এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকুর 161 কোটি ডলার পরিশোধ করেছিল কেন্দ্রীয় ব্যাংক। আকুর দায় পরিশোধের পর রিজার্ভ 31.14 বিলিয়ন ডলারে অবস্থান করে। এরপর থেকে 30 ও 31 বিলিয়ন ডলারের মধ্যে ছিল রিজার্ভ।
তবে রেমিটেন্স উচ্চ প্রবাহে ও দেশের বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংক নতুন করে ডলার কেনার রিজার্ভ ফের $32 বিলিয়ন অতিক্রম করে। আর IMF-এর BPM 6 অনুযায়ী রিজার্ভ $27.45 বিলিয়ন। দেশের বাজারে স্বর্ণের দাম আবার বেড়েছে। এ দফায় ভরিতে 1050 টাকা বেড়ে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে প্রায় 2,12,000 টাকায়। আজ থেকে সারা দেশে নতুন এ দর কার্যকর হয়েছে। এতে 21 ক্যারেটে 1003 টাকা, 18 ক্যারেটে 863 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে 735 টাকা। জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস বৃহস্পতিবার রাতে স্বর্ণের দাম বাড়ানোর এই ঘোষণা দেয়। এর আগে সবশেষ 2 ডিসেম্বর স্বর্ণের দাম কমিয়েছিল সংগঠনটি। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বেড়েছে, এ কারণে দাম সমন্বয় করা হয়েছে। মূলত বৈশ্বিক বাজারে স্বর্ণের মূল্য সামান্য বৃদ্ধি পাওয়ায় দেশেও বাড়ানো হয়েছে। গত 17 অক্টোবর দেশে স্বর্ণের দাম বেড়ে 2,17,382 টাকায় দাঁড়ায়, যা এখন পর্যন্ত দেশের বাজারে সর্বোচ্চ। এই ছিল বিরতিহীন সংবাদ দুপুর। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।